নিজের সন্তানই যেখানে দেখে না, আমি জোর করে কেন আদালতে গিয়ে নিজের অধিকারটা আমি ছিনিয়ে নিব? তার দুটো বাচ্চাকে রেখে সে যা করে বেড়াচ্ছে, এই লাইলা বৃদ্ধ বয়সে এসে যখন তার সন্তানকে বলবে আমি মাতার অধিকার চাই, আমি আলভির উদাহরণও টানবো যে যৌবনটা সে যেভাবে অ্যাবিউজ করছে, এই আলভি তার সন্তানটা বড় হলে, এই আলভি যখন অসুস্থ হবে, বৃদ্ধ হবে, তার সন্তান কি বাধ্য? এখন অভিযোগটা কিভাবে হবে? অভিযোগটা অবশ্যই লিখিতভাবে হতে হবে। আমি যে আইনটা নিয়ে কথা বলছি এটা মাতা পিতার ভরণ পোষণ আইন 2013, আইনটা 2013 সালে করা হয়। ধন্যবাদ জানাই আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানকে, কেননা তার বদলতে এই আইনটা আরো কঠিনভাবে, সুন্দরভাবে, আপনার কোডিফাইডভাবে জনগণের সামনে এসেছে এবং অনেক জনগণ যারা জানতেন না তারা এটা জানার সৌভাগ্য হয়েছে। এই আইনটার মাধ্যমে সন্তানদের উপর বাধ্যবাধকতা দেওয়া হয় যে তাদের বৃদ্ধ পিতামাতা, অসহায় যে পিতামাতা, তাদের পিতামাতার তারা ভরণ পোষণ সম্পূর্ণভাবে দিবে এবং তাদেরকে ভরণ পোষণ দিয়ে সুন্দরভাবে রাখবে এবং তারা দিতে বাধ্য। এই আইনের মূল কথা হচ্ছে এটা। তো আমরা ভরণ পোষণ বলতে কি বুঝি? ভরণ পোষণ বলতে মূলত বোঝানো হয় খাদ্য, বস্ত্র, পিতামাতার চিকিৎসা, জিনিসপত্র বা তাদের প্রয়োজনীয় যে নিডগুলো, যেটা তারা বৃদ্ধ বয়সে তাদের জীবনযাপন করতে সর্বাধিক প্রয়োজন হয় আর কি। এখন এই আইনের মাধ্যমে কারা দায়বদ্ধ হবে? কেননা ছেলে সন্তানও থাকে, মেয়ে সন্তানও থাকে। আসলে এই আইনটাতে নারীরা যে তাদের সমান অধিকার চাই, এই আইনটাতে নারীদেরকে সমান অধিকারই দেওয়া হচ্ছে। ছেলেও যতটা এই আইনে বাড়িত হবে, মেয়েও ততটা এই আইনে বাড়িত হবে। সো ছেলে ও মেয়ে সমানভাবে দায়বদ্ধ হবে এই আইনে এবং মাতা পিতার ভরণ পোষণ দিতে। এই আইনে আমাদের অধিকারটা আমরা কোথায় চাইবো? এই আইনে অধিকারটা বা মামলাটাই যদি বলি, চাইতে হলে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও বরাবর অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর এটার অ্যাপ্লিকেশন করতে হবে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি চাই তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে এটা তদন্ত প্রক্রিয়ায় পরিচালনা করতে পারবেন। এখন অভিযোগটা কিভাবে হবে? অভিযোগটা অবশ্যই লিখিতভাবে হতে হবে অভিযোগ, এবং যে সন্তানের বিরুদ্ধে এই অভিযোগটা করা হবে তার সঠিক অ্যাড্রেস ও নামটা এখানে উল্লেখ করতে হবে এবং সাথে সাথেই যে কেন ভরণ পোষণ দিচ্ছে না বা ভরণ পোষণ দিচ্ছে না এই বিষয়টা স্পেসিফিক উল্লেখ থাকতে হবে। এই আইনের শাস্তি কোথায় আছে কি এটাও জানতে হবে। এই আইনের 5 ধারায় বলছে যদি কেউ মাতা পিতার ভরণ পোষণ ইচ্ছাকৃতভাবে না দেয় তাহলে তার সর্বোচ্চ 1 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে এবং এটা উভয়ই হতে পারে। এখানে শুধু মাতা পিতার ভরণ পোষণ দিলাম না এজন্য না, এই যে পিতামাতাকে এক প্রকার জোর করে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়, এই বৃদ্ধাশ্রমে রেখে আসলেও এই আইনের দ্বারা সে বাড়িত হবে, এই আইনে তার বিচার করা যাবে। এবং অনেকে জোর করে পিতামাতাকে আলাদা করে দেন যে তোমাদেরকে এই 5,000 বা এই 2,000 টাকা দেওয়া হবে, তোমরা আলাদা থাকো। এই আলাদা করে দিলেও এই আইন দ্বারা তারা বাড়িত হবে এবং এই আইনে পিতামাতা, বৃদ্ধ পিতামাতার রেমেডি পাবে। যদি মানবিক দৃষ্টিকোণ থেকে বলতে চাই তাহলে এই আইনটা কতটুকু যৌক্তিক? এই আইনটা অবশ্যই 100% যৌক্তিক বর্তমান সময়ের জন্য, কিন্তু চিন্তার ব্যাপার এই আইনের প্রতিফলনটা আমরা কতটুকু দেখতে পারবো। কেননা এই আইনটা যখন 2013 সালে আসে, আমি তখন আইনের ছাত্র ছিলাম। আমি নিজে পার্সোনালি আমাদের ঢাকা আগারগাঁতে যে প্রবীণ নিবাস আছে আমি সেখানে গিয়েছিলাম এবং আইনের যে গেজেটটা, এই গেজেটগুলো আমি নিয়ে গিয়ে ওখানে আমি দেখলাম অনেক শিক্ষিত ইঞ্জিনিয়ার, ডক্টর, লয়ার, এমন অনেক শিক্ষিত প্রবীণরা থাকেন। আমি তাদেরকে বোঝালাম এবং গিয়ে তাদেরকে বললাম যে আপনারা আপনাদের অধিকার পেতে পারেন। তারা হাসি মুখে একটা কথাই বলল যে বাবা, নিজের সন্তানই যেখানে অধিকার দেয় না, নিজের সন্তানই যেখানে দেখে না, আমি আদালতে গিয়ে কেন তার জোর করে তার অধিকার ছিনাইয়ে নিব? আমি জোর করে কেন আদালতে গিয়ে নিজের অধিকারটা আমি ছিনিয়ে নিব? তারা এক প্রকার তাদের সন্তানের উপর আক্ষেপ দিয়ে এটা বলে যে থাক, সে যেমন আছে থাক, আমি আমার মতো আমার জীবনটা কেটে যাবে। বর্তমান যে পিতামাতা, ইয়াং পিতামাতাদের একটা উপদেশ দিতে চাই যে আপনারা আপনাদের সন্তানদের প্রতি যত্নশীল হন। কেননা দেখবেন অনেক পিতামাতা আছে তাদের যৌবনের সময়টা তারা তাদের মতো করে ফুর্তি করে যৌবনের সময়টা কাটিয়ে দেয়। এখানে ওখানে সন্তানকে দেখবেন মায়ের বাসায় ফেলে রাখছে, তার নানি বাসায় ফেলে রাখছে, সেখানে সন্তান বড় হচ্ছে, কিন্তু শেষ বয়সে এসে আপনি পিতার অধিকার চাবেন। বা মাতা দেখবেন একাধিক বিয়ে করে এক এক জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সন্তানকে তার দাদা বাসায় ফেলে রাখছে, শেষ বয়সে এসে মাতার অধিকার চাবেন। এটা খুবই দুঃখজনক। এইখানে আমি একটা উদাহরণ দিতে চাই, জনগণও বুঝবে। এই যে লাইলা, তার দুটো বাচ্চাকে রেখে সে যা করে বেড়াচ্ছে, এই লাইলা বৃদ্ধ বয়সে এসে যখন তার সন্তানকে বলবে আমি মাতার অধিকার চাই, আদৌ তার সন্তান কি সেই মাতার অধিকারটা দেওয়ার জন্য বাধ্য কিনা এটাও একটা দেখার বিষয়। এবং আমি আলভির উদাহরণও টানবো যে যৌবনটা সে যেভাবে অ্যাবিউজ করছে, এই আলভি তার সন্তানটা
বড় হলে এই আলবি যখন অসুস্থ হবে, বৃদ্ধ হবে, তার সন্তান কি বাধ্য এই পিতাকে দেখতে? তার সন্তান কি বলবে না যে তুমি কি করে বেরিয়েছো যে আমি তোমাকে এখন দেখতে বাধ্য? এবং আপনারা দেখবেন আমাদের ইসলামে মাতা পিতার জন্য স্পেসিফিক একটা দোয়া আছে, যেটা হচ্ছে রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমার পিতামাতা শৈশবে বাচ্চাকালে আমাকে ঠিক যেভাবে রেখেছে আপনি আমার পিতামাতাকে সেভাবেই রাখেন। আল্লাহ ন্যায় বিচারক, যে ভালোভাবে রাখবে তার পরকাল এবং তার বৃদ্ধকালটাও ভালো যাবে, আর যে অবমাননা করবে তার পরকাল ও বৃদ্ধকালটাও এভাবেই যাবে। এই পিতামাতার মনে আমি দেখছি তাদের একটা ক্ষোভ বলবো না, দাবিও বলবো না, এটা কি আমি নিজেই প্রকাশ করতে পারছি না। ঠিক যেমন নসিকাথের একটা গান ছিল বৃদ্ধাশ্রম, ওখানে একটা লাইন ছিল শেষে যে এই তো খোকা আর কয়টা দিন, আর মাত্র 20টা বছর পরে তুমি আমি সম্মুখীন হব এই 4 দেয়ালের ঘরেই, তুমি আর আমি থাকবো, সেখানে তোমার খোকা থাকবে না। তো তাদের মধ্যে এই কষ্টটা আমি পরিলক্ষণ করেছি, যে তাদের মধ্যে যে চাপা কষ্টটা আছে। তো আমি আমাদের আদালতকে অনুরোধ করব, তারা যদি সোমোটোর মাধ্যমে যদি একটু আমলে নেওয়া হয়, এই বৃদ্ধ মাতা পিতার পাশে লিগ্যাল এইড এবং অন্যান্য আইনি সহযোগিতা যদি আমরা এগিয়ে দিতে পারি, তাহলে এই বৃদ্ধ মাতা পিতা সম্মানের সাথে তাদের অধিকারটাও পাবে। এবং ওখানে সন্তানের কাছে জবাবদিহি করতে হবে না, যে সন্তান বলতে পারবে না তুমি কেন আমার বিরুদ্ধে মামলা করছো। এটা যদি কান্ট্রিতে মানে কোর্টের মাধ্যমে, দেশের মাধ্যমে যদি রাষ্ট্রবাদী হয়ে মামলাগুলো করে, তাহলে এটা খুবই স্পেসিফিক এবং সুনির্দিষ্টভাবে সুন্দরভাবে সম্পূর্ণ করা যাবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।